সুপ্রিয় দর্শক মণ্ডলী, হাতিল আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর পারভেজ করিম আব্বাসী। স্বাগত আব্বাসী আপনাকে। ধন্যবাদ মতি ভাই। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে তফসিল অক্টোবর নভেম্বরে, অবাধ ও সুষ্ঠু ভোটে ফের তাগাদা যুক্তরাষ্ট্রের। ইত্তেফাক ৩-৪টি মামলা রায় হতে পারে অক্টোবরের মধ্যে, শিক্ষার্থীদের দলের আত্মপ্রকাশ হতে পারে ২১ ফেব্রুয়ারি। মানবজমিন দুর্নীতির সুযোগে বাংলাদেশের ২ ধাপ অবনতি, ৭২ ঘন্টায় সব মিলিয়ে গ্রেপ্তার ৪৬০৪ জন। সমকাল অতিরিক্ত বল প্রয়োগের নির্দেশ ছিল হাসিনার, রাজনৈতিক স্বার্থে প্রতিষ্ঠান ব্যবহার, বাড়ছে দুর্নীতি। কালের কণ্ঠ নির্বাচনী তৎপরতায় রাজনৈতিক দল, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় এবার ১৪তম বাংলাদেশ। আমার দেশ জাতিসংঘের তদন্তে জুলাই গণহত্যায় জড়িতরা চিহ্নিত, গিরগিটি সাংবাদিকতা বিতর্ক। কালবেলা নির্বাচন অনুষ্ঠানে আস্থা অন্তর্বর্তী সরকারি, ছাত্রদের দলের গঠনতন্ত্র নাম নিয়ে কাজ চলছে। দেশ রূপান্তর নির্বাচনী রোডম্যাপে চাপ বিএনপির, পুলিশ দেশের, নাগরিক বিদেশের। ফরতুয়া হাসিনার বিচার অক্টোবরেই, হাসিনার আমলে বেশি দুর্নীতি সরকারি প্রকল্পের কেনাকাটায়। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড বিনিময়, হাউ এ স্টেট ফান্ডেড ডিজিটাল প্ল্যাটফর্ম ওয়াজ টার্নড ইন্টু এ প্রাইভেট প্রফিট মেশিন। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে যে অক্টোবর নভেম্বরে নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে, যেহেতু আগের দিন আপনি জানেন যে বিএনপি মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের থেকে বের হয়ে এসে মির্জা ফখরুল আশা প্রকাশ করেছেন যে তাদের সাথে কথা হয়েছে, ডিসেম্বরে নির্বাচন হতে পারে। আপনি কিভাবে দেখছেন এটা? ধন্যবাদ মতি ভাই। আমি এটা গুরুত্ব সহকারে আমি এটা এই খবরটাকে আমি বিবেচনা করব, কেননা আপনার অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনিও কিন্তু আমার যতদূর মনে পড়ে উনি বলেছিলেন যে ডিসেম্বর জানুয়ারির দিকে ন্যূনতম সংস্কার যদি করতে পারেন তাহলে রাজনৈতিক দলগুলোর সাথে এখানে একটা কনসেনসাসের ভিত্তিতে এসে উনি একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। উনি কিন্তু বলেছেন একবার, দুইবার, ২-৩বার বলেছেন, ডিরেক্টলি ইনডিরেক্টলি, এবং কয়েকজন উপদেষ্টাও বলেছেন। বিএনপি যেহেতু এখানে আপনি সেক্রেটারি জেনারেল যখন মির্জা ফখরুল ওনার সাথে দেখা করে বলছেন, তো উনি দায়িত্বের সাথেই বলেছেন, কারণ মিটিংয়ে থেকে বের হয়ে যাওয়ার পর তার জন্য ওনার মানে আপনি বলবো না যেখানে ডিস্টরশন অফ ফ্যাক্টস। এবং এখন আপনি যদি মিলিয়ে দেখেন আপনার প্রোগ্রামে আমি এবং বেশ কয়েকজন অন্যান্য জায়গায় অনেক প্ল্যাটফর্মে কিছু লোক বলছে যে নির্বাচনটা যতটা সম্ভব তাড়াতাড়ি দিয়ে দেওয়াটাই কাম্য। কেননা একটা সরকারের যে অন্তর্বর্তীকালের সরকারের যে অভ্যন্তরীণ চ্যালেঞ্জ এবং আন্তর্জাতিক যে চ্যালেঞ্জগুলো আছে, এই সব চ্যালেঞ্জগুলো সামলাতে এখানে হচ্ছে যে একটা রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার দরকার, প্রয়োজন। এখন এইটার দিকে আমরা এখন যেটা দেশের পরিস্থিতি দেখতে পাচ্ছি, সার্বিক পরিস্থিতি, যে আপনার হালে আপনি এখানে প্রত্যেকবারই তো আপনি আপনার প্রোগ্রামে আসলে কিছু না কিছু কথা বলতেই হয়। তো এবার হালেই আমরা যেমন দেখলাম হচ্ছে ৩২ নম্বরের বাড়ি, যেখানে হচ্ছে যে ৩২ নম্বরের বাসাটা যেখানে হচ্ছে শেখ মুজিবুর রহমানের, ওনার বাসাটা যখন ধ্বংস করা হলো, বা এখানে তারপর আপনার যদি আপনার ২১শে বইমেলার এখানে স্টলে এখানে যে আক্রমণ করা হলো, এইগুলো যেখানে, এবং তার সাথে সাথে আপনি দেখুন হচ্ছে যে রাহাজানি, ডাকাতি বা হাইজ্যাকিং যেভাবে বলেন, এইগুলো যেগুলো চলছে, বা চাঁদাবাজি যেগুলো চলছে, এখন নানান ধরনের অভিযোগ এবং পাল্টা অভিযোগ ক্রিয়েট করা হচ্ছে। কিন্তু যেটা আমাদের কাছে, ছাত্ররা আবার মানে কিছু অংশ ছাত্রদের হয়ে যায়, ছাত্র সমন্বয়করা যারা যাচ্ছে বা ছাত্ররা কিছু যারা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে অ্যালাইন, তাদের সাথে বেশ কিছু গোষ্ঠী এখানে সংঘর্ষ হচ্ছে, যার জন্য এখানে। এবং এই ঘোলাটে পরিস্থিতিতে সবচেয়ে ভালো দরকার হচ্ছে যে একটা ক্লিয়ার রোড ম্যাপ ফর ইলেকশন। এটা হচ্ছে আমার সীমিত বুদ্ধিতে বলে। এবং তাতে যেটা হবে হচ্ছে যে একটা কমন একটা এজেন্ডাতে সব রাজনৈতিক দল, সব স্টেক হোল্ডাররা এখানে হচ্ছে যে ওদের কনসেনসাসে আসতে হবে। এবং এর মধ্যে আরেকটা জিনিস যেটা আপনার নিউজ পেপারে এখানে আসছে হচ্ছে যে ২১শে ফেব্রুয়ারিতে ছাত্ররা বা ছাত্র সমন্বয়ক, ছাত্র মানে তো 5-6-এর ছাত্ররা তো রাজনীতি করবে না, তো ছাত্র সমন্বয়করা যারা আছে তারা বলছে এক অংশ তারা হচ্ছে রাজনীতিক, মানে এখানে ওদের দলে একটা আবির্ভাব হওয়ার মানে এখানে আশা করা যেতে পারছে। যদি হয়
আমার কাছে তো এটা কোনো আপত্তির বিষয় না। অ্যাটলিস্ট এখানে হচ্ছে যে ধোঁয়াশাটা কেটে যাবে। তো প্রেশার গ্রুপ থেকে ওরা একটা পলিটিক্যাল একটা পার্টি হিসেবে যদি ওরা ইমার্জ করে, জনগণের কাছে যদি ওরা একটা ভালো অল্টারনেটিভ ক্রিয়েট করতে পারে, আমার মনে হয় দেশের সবাই এটা ওয়েলকাম করবে। কিন্তু দেশের জনগণের কাছে আমার মনে হয় তাদের কাছে হচ্ছে ওই অধিকারটা থাকা উচিত যে ওরা কাকে ওরা নির্বাচনে ভোট দিবে, এবং নির্বাচনটা হতে হবে যেটা আপনার যে ইউএস রিপ্রেজেন্টেটিভ যে ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎকারে উনি বললেন যে ইলেকশন হতে হবে ফ্রি অ্যান্ড ফেয়ার। এটা কিন্তু আপনি ট্রাম্পের আমল থেকে যখন উনি 2016 থেকে 20 বা 2022 ওখানে কিন্তু বলা হচ্ছে ধারাবাহিকভাবে, এবং আমরা মনে করি যে ট্রাম্প হচ্ছে ট্রানজাকশন ডিপ্লোমেসির বাদশা, কিন্তু সেও কিন্তু তার অ্যাডমিনিস্ট্রেশনে কিন্তু বাংলাদেশ কিন্তু প্রত্যেকবারই যে এখানে যখন আমাদের ভুয়া নির্বাচনগুলো হয়েছিল বা পাতানো নির্বাচনগুলো হয়েছিল বা হাস্যকর নির্বাচনগুলো হয়েছিল, যখন সেই নির্বাচনের কিন্তু এখানে হচ্ছে সমালোচনা হয়েছে এবং বাংলাদেশের উপর কিন্তু চাপ অব্যাহত ছিল। তো আমাদের এখন এটা করতে হবে যে রাজনৈতিক দলগুলোকে নিয়ে এখানে একটা ক্লিয়ার এখানে ডিসকাশন করে নির্বাচনের জন্য একটা ফ্রি অ্যান্ড ফেয়ার একটা নির্বাচন করার জন্য, যেটা মানুষ ইন্টিমিডিয়েশন যাতে না হয়, জনগণের সামনে অপশনটাতে দেশের জনগণ যেটা বেছে নিবে সেটাই ভালো হবে। এবং তাতে কি হবে, নির্বাচনের কথা শুনলে তো রাজনৈতিক দলগুলো হচ্ছে নির্বাচনমুখী হয়ে যাবে, ওরা ক্যানভাসিং করবে, জনগণের সাথে ইন্টারাকশন করবে, যেটা এতকাল কিন্তু হয় নাই 16-17 বছর ধরে, বা বিগত আমি বলি 10-12 বছর ধরে হয় নাই। এবং তখন যদি ছাত্রদের রাজনৈতিক দল যদি ঘোষণা করা হয়, তারাও তখন হচ্ছে তাদের অপশনগুলো দিবে, তাদের এজেন্ডাগুলো দিবে, তাদের ফাইন্যান্সিং কিভাবে হবে। দেখুন এখানে প্রুফ অফ দ্য পুডিং ইজ ইন দ্য ইটিং। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। এবং তারপর হচ্ছে জনগণ যাদেরকে বেছে নিবে তাদের মধ্যে হবে। তো এবং তার সাথে সাথে আমাদের যে ব্যবসায়ী সম্প্রদায় যারা এখনো শঙ্কিত, তারাও একটু আশ্বস্ত হবে। কেননা তখন হচ্ছে যে যখন মানুষ একটা যখন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট হয়, ইলেকটেড গভর্নমেন্ট হয়, যেটার উপরে আপনার প্রশ্নবোধক চিহ্ন কম থাকে, তখন এটার কিন্তু হচ্ছে আপনার তার সাথে সাথে আশা করা যায় যে আপনার জনপ্রশাসন বা পুলিশ এরা সবাই কিন্তু তখন জানবে যে একটা ইলেকটেড গভর্নমেন্টের আন্ডারে কাজ করতে হবে, কোঅপারেট করতে হবে। সো দিস ইজ এ গুড স্টার্ট। এখন সামনে কি হয় এটা দেখার জন্য আমরা সবাই অধীর আগ্রহে আছি। আশা করব যে আমাদের দেশে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা যারা বলেছেন, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি নিশ্চয়ই চাইবেন যে ওনার লেগেসিটা টার্নিশ না হোক। তো উনি একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যদি দিতে পারেন উইথ সার্টেন অ্যামাউন্ট অফ মিনিমাম রিফর্ম, যেটা আপনি সংস্কারটা আপনি করতে পারবেন, এবং এটা সংস্কারের রূপরেখাতে এখানে হচ্ছে অনেক সময় 10 মাস সময় আছে। জি, এবং 10 মাস সময়ের মধ্যে অনেক কিছু ভালো কিছু হতে পারে, অঘটনও ঘটতে পারে। এখন আমাদের এখানে যেটা হচ্ছে যে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে অঘটনগুলো যাতে না হয়, এবং এখানে হচ্ছে যে এখানে একটা আমি বলবো যে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে একটা ইনেবলিং ক্লাইমেট ক্রিয়েট করা হয়, যেখানে পিপলস রাইট টু চুজ অ্যান্ড ভোট, সাধারণ মানুষের অধিকার, ভোটের অধিকার, যেটার জন্য আসল হাসিনার সরকার পতন হয়েছিল, সেটা যাতে আমরা হচ্ছে সাধারণ মানুষকে ভোটের অধিকারে দিতে পারি। জনগণ তাদের পছন্দের প্রার্থীকে, পছন্দের দলকে, পছন্দের আদর্শকে যাতে ভোট দিতে পারে। সমকাল খবর দিয়েছে যে রোডম্যাপ দিতে সরকারকে চাপে রাখবে বিএনপি। দিতেই হবে, কেন এটা হচ্ছে এখন দেখুন বিএনপি তো এখন ওদের আপনি বিএনপি সাপোর্টার হতে হবে না, কিন্তু আপনি যদি ইফ ইউ আর ইন দেয়ার শুজ, আপনি যদি চিন্তা করেন, না হয় বুঝলাম যে হচ্ছে যে 2013-14 সালে যে নির্বাচনটা ওরা বয়কট করেছে, তো ওটা তো জিতার কথা না। কিন্তু আপনার যখন 2018-19 যে 18 শেষে 19 যে নির্বাচনটা, ওটা তো ওয়াইডলি এখানে এক্সপেক্টেড হয়েছিল যে এখানে হচ্ছে সকালে দেখে রাতের কারচুপি, ভোটের কারচুপি। তো এখানে হচ্ছে যে জনগণের মধ্যে এখানে একটা ধারণা হয়েছিল বিএনপি ওই নির্বাচন জিততে পারে, এবং সব রাজনৈতিক দলের শেষে অভিষ্ট লক্ষ্য কি, ক্ষমতায় যাওয়া। নাহলে আপনি যে মনে করেন যে আপনি যে ভালো নীতিগুলো আপনি প্রণয়ন করতে চান, বা আপনি যদি পরিবর্তন আনতে পারেন, ছাত্রদের দলও যদি হয়, ওদের কি কাজ আছে? শুধু প্রেশার গ্রুপ হিসেবে তো কাজ করে না, রাজনৈতিক দলের কাজই হচ্ছে আপনার ইলেকটোরাল প্রসেসে এখানে হচ্ছে ওরা হচ্ছে তাদের মন মতো পলিসিটা ওরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করাটা, এবং এটার জন্য ক্ষমতায় যেতেই হবে বা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করতে হবে। তো
তো বিএনপি সুতরাং এখানে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের উপর এক ধরনের একটা প্রেশার এক্সার্ট করতেই থাকবে, এবং এই প্রেশারটা আপনি রোজার মাসের পর আরও বাড়তে থাকবে বরংবর। কেন ওরা চাইবে হচ্ছে যে ট্যাঞ্জিবল প্রুফ যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দেওয়ার ব্যাপারে হচ্ছে উদ্যোগী হয়েছে বা সিরিয়াস হয়েছে। কেন এখনো কিছু মানুষের মনের মধ্যে প্রশ্ন আছে যে অন্তর্বর্তীকালীন সরকারের হয়তোবা ওই ইচ্ছা যদি বা থাকুক, কিন্তু হয়তোবা ওদের কি এবিলিটি আছে নাকি না একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দেওয়ার জন্য। তার জন্য বিএনপি তার চাপটা দিতেই থাকবে, এবং তার সাথে সাথে অন্যান্য রাজনৈতিক দলও কিন্তু আস্তে আস্তে আপনি বলেন জামাতে ইসলামী বলেন বা অন্যান্য, আমি ক্ষুদ্র বলবো না, বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারাও চেষ্টা করবে যে এখানে হচ্ছে যে নির্বাচন প্রক্রিয়াতে ওরা হচ্ছে যে ত্বরান্বিত করার জন্য। তো এটা তো এই প্রসেসটা তো এখানে এটা চলতে থাকবে। যেটা বলছে যে জাতিসংঘের এটা প্রাইমারি মানে রিপোর্ট জাতিসংঘের, জি, সেখানে বাংলাদেশের এই যে মানে বিগত আন্দোলনের সময়টাতে জুলাই আগস্টের, সেটা বলছে অতিরিক্ত বল প্রয়োগের নির্দেশ ছিল হাসিনার। এটা হচ্ছে ফাইন্ডিংসটা হচ্ছে জাতিসংঘের। অ্যাবসলিউটলি রাইট, যেটা আমরাও বলেছিলাম। দেখুন, আগের সরকার যে পতন হয়েছে, আওয়ামী লীগের সরকার পতন হয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পতন হয়েছে অনেকগুলো কারণে, কিন্তু একটা কারণ তো হচ্ছে যে এই জুলাই অগস্টের আন্দোলনে যেটা শিশুতোষ ছাত্ররা প্রথমে নেতৃত্ব দিয়েছিল। নেতৃত্ব এটা আমরা স্বতঃস্ফূর্তভাবে, নেতৃত্ব কেউ দেয় না এখানে, এখন নেতৃত্ব এখন আমরা বলি এখানে, কিন্তু ছাত্ররা নেমে আসে, তারপর ওদের সমর্থনে পুরো দেশ মোটামুটি নেমে আসে। অতিরিক্ত বল প্রয়োগ যে করেছে এটা তো একদম হচ্ছে মানে দিবারাত্রি দিনের আলোর মতো এখানে হচ্ছে, এটা হচ্ছে একদম সত্য। এবং জাতিসংঘের যখন এখানে এই ইনকোয়ারি থেকে আসে এরপর কোনো সন্দেহ থাকবে না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আমি বলবো যে এখানে দুঃখের বিষয় হচ্ছে যে আওয়ামী লীগের বেশ কিছু নেতৃস্থানীয় বা জ্যেষ্ঠ নেতৃবৃন্দ যারা আছেন তারা কিন্তু এখনও সেই একই কথাই বলছেন যে ষড়যন্ত্র হয়েছে, চক্রান্ত হয়েছে। এখন ক্ষমতায় যাওয়ার জন্যে আটঘাট প্ল্যান করেই মানুষ যায়, ওটাকে ষড়যন্ত্র বললে বা চক্রান্ত বললে কিছু এসে যায় না। কিন্তু তাদের পক্ষ থেকে যে অনেক বড় বড় ভুল ছিল, এই দুর্নীতি, এই যেমন দেখেন দুর্নীতি দমন, এই দুর্নীতি আপনার যে টিআইবি রিপোর্টগুলো আছে, বা এখানে আপনার হচ্ছে যে অতিরিক্ত বল প্রয়োগ, এই যে আপনার যে গুম, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, এই যে হচ্ছে পুলিশের কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই। ছাত্রদের উপরে তো প্রথমে পুলিশ ফায়ার করেছিল, এবং এটা হচ্ছে সরাসরি হচ্ছে উঁচু মহল থেকে, এবং এটা হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যদি জাতিসংঘের এই সার্ভে থেকে আসে, তাহলে এতকাল যে মানুষের জনগণের মধ্যে যে ধারণাটা ছিল সেটা এখানে হচ্ছে এভিডেন্ট হয়ে যাচ্ছে। এবং আমার মনে হয় যেটা এই ধানমন্ডি 32 নম্বরে এখানে যে বাড়ি ভাঙার সাথে যে সম্পর্কটা আছে, এটা আমি সমর্থন করি না, যদিও আমি এখানে বলে রাখবো যে 32 নম্বরের বাড়িটা বোধহয় ভাঙাটা আনওয়াইজ হয়েছে, পলিটিক্যালি আনওয়াইজ, এবং এটা বোধহয় ডক্টর ইউনূসের গভর্নমেন্টকে আমার মনে হয় এটা ইন্টারন্যাশনালি আরও চাপে ফেললো। এটা নিজে সময় দেন, আমি আপনার এটা করে কথা বলবো। কিন্তু আমার মনে হয় যেটাকে বলা হয় যে এটা প্রাক্তন প্রধান শেখ হাসিনার একটা ভাষণ হয়েছিল, একটা ভাষণ টেলিভাইজ করা হয়েছিল। এখন এর মধ্যে দুটো প্রশ্ন আছে। এই যে এত বড় ভাষণ উনি দিলেন, এক্সার্পস আমি শুনেছি, পুরাটা শুনে অন্যরা যারা শুনেছে তাদের সব মোটামুটি একই মত। কোথাও কিন্তু কোনো খেদ নেই, কোনো আফসোস নেই, বা দুঃখ প্রকাশ নেই। এবং এটা কিন্তু আমি বলবো যে আওয়ামী লীগের মতো এটা প্রাচীন রাজনৈতিক দল, এখনো কিন্তু তাদের মধ্যে ওই বোধটা আসে নাই, রিয়েলাইজেশন নেই যে ও রিয়েলাইজেশন। হ্যাঁ, বাংলাদেশে কেউ ভুল স্বীকার করতে চায় না। আমার তো এখন আমি আবার বলবো যে 71 সালে এখানে হচ্ছে যে ভূমিকা আছে সেটা নিয়েও তো এখন হচ্ছে এখানে জামাতের নতুন নেতৃত্ব আছে, আমি তাদের এখানে এক ধরনের একটা আলাদা একটা ন্যারেটিভ পাচ্ছি। কিন্তু যেটা ভালো হতো, যেটা আমি ভালো স্বীকার করলে, আপনি কি ভুল স্বীকার করলে কেউ ক্ষমা করে দেবে না? ক্ষমা কেন করবে না? আইনের পথে আসবে। কিন্তু আমরা দেখছি যে প্রত্যেকটা রিজিম, কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি 71 সালে জামাতের যে ভূমিকা আছে ছিল, এখন প্রত্যেকটাই কিন্তু কন্ট্রোভার্সিয়াল। কেন? এখানে যে আপনি ক্ষমতায় থাকলে কিছু আপনার পক্ষে আসবে, কিছু আপনার বিপক্ষে। এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের যে সবগুলো পদক্ষেপ ভালো হয়েছে তাও তো নয়। তো আমরা কিন্তু কেউ ভুল স্বীকার করতে চাই না। এর বোধহয় একজন এক্সেপশন আছে, যেটা এটাও স্বীকার করতে হবে যে অ্যাটলিস্ট ডক্টর ইউনূসের মধ্যে ওই গুণটুকু আছে যে উনি অ্যাটলিস্ট ভুলটা স্বীকার করেন। কিন্তু প্রবলেমটা হচ্ছে, যেমন আপনি দেখুন
32 নম্বরের এখানে বাড়ি ভাঙার নিয়ে, বা হচ্ছে যে তসলিমা নাসরিনের বইয়ের এখানে যে 21শে বইমেলার স্টলের উপর আক্রমণ করার জন্য, আমি ব্যক্তিগতভাবে ওনার লেখাটাকে আমি মনে করি না যে মানে একটা মানে অত্যন্ত উচ্চ মানের, এবং আমার মনে হয় যে ব্যক্তিগতভাবে উনি কুরুচিপূর্ণ, এবং হচ্ছে উনি ইসলাম বিদ্বেষ, ইসলামোফোবিয়াটা বেঁচে উনি হচ্ছে ওটা ক্যারিয়ার করেছেন। কিন্তু আমার এখানে প্রশ্নটা যদি আপনি দেখেন, ডক্টর ইউনূস কিন্তু এখানে এসে বলেছেন যে যারা এখানে এটা আক্রমণ করেছে তাদের উপর এখানে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সমস্যা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সব ঠিক কথাগুলোই বলে, কিন্তু আফটার দ্য ইভেন্ট, এবং এটা কিন্তু কোনো ডেটারেন্স হচ্ছে না। ডেটারেন্সটা হচ্ছে না কি, এখানে আপনি দেখুন, আমরা বলছি যে মানে উৎসাহী জনগণ এসে করে ফেললো, এখানে উৎসাহী জনগণ মিলে আক্রমণ করে ফেললো, কিন্তু উৎসাহী জনগণের অতি উৎসাহ, বা আমি যদি বলি এজেন্ডা দ্বারাও না ড্রিভেন না হয়, প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। কিন্তু তাতে কি হচ্ছে, বাংলাদেশের যে ইমেজটা, যেমন ভারতের মিডিয়া এবং অন্যান্য জায়গায়, এখন একটা ইউরোপেও কিন্তু বেশ কয়েকটা জায়গায় শুরু হয়ে গেছে, এই ভেস্টেড ইন্টারেস্টে ওরা ওদের স্বার্থে করছে, ওরা যেমন পোর্ট্রে করতে যাচ্ছে যে বাংলাদেশে হাসিনা সরকারের পতন হওয়ার পর আমাদের আইন শৃঙ্খলা একেবারে অবনতি হয়ে গেছে, এটা তালেবান সরকারের মতো একটা আফগানিস্তানের দিকে চলে যাচ্ছে, ওই ন্যারেটিভটা আমরা কি রিইনফোর্স করছি না এইসব কাজগুলো করে? মানে তো এখন আমরাও এখানে ভাবতে হবে, এবং মানুষের প্রতি তাহলে আওয়ামী লীগের প্রতি যাদের এখানে আছে তাদের প্রতি আরো সহানুভূতি জন্মানোর এখানে একটা প্রক্রিয়া আমরা নিয়ে যাচ্ছি। তসলিমা নাসরিনের কি হবে? উনাকে তো ভারতের সবাই ভুলেই গেছে, ভারতে উনাকে ভুলেই গেছে। উনি এখন কি করে, ট্রোল করে, অ্যাটেনশন পাওয়ার জন্য ইন্ডিয়ান সেলিব্রিটির সাথে ফাইট করে, ইত্যাদি ইত্যাদি করে, কেন ভারতও তার সুযোগ মতো ব্যবহার করে তাকে ফেলে দিয়েছে। তো এখন কি হবে, এইটা দেখিয়ে উনি হয়তো কিছু ফান্ডিং পাবে, কিছু জায়গায় বলবে, তো উনাকে কি এটা এক্সট্রা পপুলারিটি দেওয়া হচ্ছে না? আমি পুরোপুরি প্রতিবাদ করি যে ওর উনি যেটা লিখেছে এটা পুরোপুরি কুরুচিপূর্ণ এবং হচ্ছে ইল ইন্টেনশন, এটার ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু বাংলাদেশে আন্তর্জাতিক মিডিয়াতে যখন এখানে প্রথম দিকে যে ডক্টর ইউনূসের সরকারের প্রতি যে একটা সহানুভূতি ছিল, এই সহানুভূতি কিন্তু কমে যাচ্ছে, এবং সহানুভূতি কমে গেলে আমাদের কি সমস্যা আছে? কেন এখনো কিন্তু আমাদের $100 বিলিয়ন উপর কিন্তু লোন আছে, তো আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কিন্তু আমাদেরকে সহযোগিতা করে কিন্তু আমাদের কাজটা করতে হবে। এবং আমাদের হচ্ছে যে এই যুক্তরাষ্ট্রের যে এখানে যে নির্বাচনের যে এখানে পট পরিবর্তন হলো, ডোনাল্ড ট্রাম্প এসেই তো প্রথমে হচ্ছে ইউএস এডের যে এখানে অ্যাসিস্ট্যান্স 90 ডেজ বা 3 মাসের একটা স্টপ অর্ডার দিয়ে দিয়েছে। ডক্টর ইউনূস তো বোধহয় যুক্তরাষ্ট্রের প্রতিনিধির কাছে বলেছেন যে এখানে হচ্ছে যে ইউএসএইডের যে অ্যাসিস্ট্যান্সটা আছে এটা অত্যন্ত দরকারি, এবং আপনি দেখেন সুইসের যে সুইস এইড যেটা আছে ওটাও $110 মিলিয়ন কমে গেছে। তো আমাদের দেশে তো এখন ওই সহযোগিতাগুলো লাগবে। দুর্নীতির টাকাগুলো যেগুলো চলে গেছে ওগুলো কি করে ফেরত আনানোর কোনো প্রক্রিয়া হয়েছে? এখনো তো না, ট্যাঞ্জিবল কিছু না, কিন্তু আমাদের হাতে তো সময় নেই। এই টাকাগুলো এই 10 ভাগে 1 ভাগ আসলে তো দেশে রেহাত। এই প্রসঙ্গে আপনার দৃষ্টি আকর্ষণ করব যে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় এখন কিন্তু বাংলাদেশের স্থান 14তম। অত্যন্ত লজ্জার বিষয়। সেই ছোটবেলার ছাত্র আমল থেকে শুনছি দুর্নীতি এখানে হচ্ছে টিআইবি এখানে আছে। এখন আপনি এখানে বিপক্ষে যদি বলতে চান বলতে পারেন যে দুর্নীতি তো এখানে হচ্ছে টিআইবি হচ্ছে পশ্চিমা বিশ্বের একটা এখানে অ্যাফিলিয়েটেড সংস্থা, এবং এটা পারসেপশন সার্ভে, এটা নিয়ে আপনার মেথোডোলজি নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে, কিছুটা বৈধ বটে। কিন্তু এটা কেন যে নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, কানাডা এইসব দেশ কিন্তু রিপিটেডলি কিন্তু দেখুন আপনার দুর্নীতির এখানে যে সূচকগুলোতে ওরা হচ্ছে খুব লো। আর নাইজেরিয়া কিন্তু ইনফ্যাক্ট উন্নতি করেছে, কিন্তু এখন ওদের দুর্নীতি কমে গেছে। কিন্তু এখন হচ্ছে আপনি দেখুন হচ্ছে বাংলাদেশের মতো দেশ মোটামুটি প্রথম 20 জনের মধ্যে থাকে দুর্নীতি, এখানে মানে দুর্নীতি চ্যাম্পিয়ন আমরা না হলেও কাছাকাছি থাকি। একটা তো আমরা বলবো যে ঠিক আছে, শেখ হাসিনার সরকারের আমলে আমরা দুর্নীতিটাকে হয়তো ইনস্টিটিউশনালাইজ করা হয়েছে, করাপশন বিকেম ইনস্টিটিউশনালাইজ, এবং এটার জন্য আমাদের ব্যাংকিং খাত বলেন, আমাদের এখানে টাকা পাচার বলেন, সব কিছু, এবং এটার সাথে হচ্ছে আমলাতন্ত্র সব জায়গায় এখানে হচ্ছে পুলিশ প্রশাসন সব জায়গায় এখানে সৎ কর্মচারী থাকা সত্ত্বেও এমনকি আমাদের মনে করুন ইউনিভার্সিটি টিচার, কলেজের টিচার, স্কুলের টিচার, সব জায়গায় রন্ধে রন্ধে দুর্নীতি এখানে আরও মানে মাত্রাধিক বেড়েছে।
এটা পেছনে কিছু অর্থনীতিবিদ বলবেন তো দুর্নীতিতে সব জায়গায় আছে, কিন্তু দুর্নীতি সব জায়গায় একটা সহনীয় মাত্রায় থাকে, আর দুর্নীতি যদি ধরা পড়ে তাহলে ওটার বিচার হওয়ার চেষ্টা হয়। আমাদের দেশে তো ওইটাও নেই। এবং আমাদের দেশে এখন আমাদের আফসোসটা হচ্ছে যে এই দুর্নীতির এখানে কোনো পরিবর্তন হচ্ছে না। এবং আপনি এখানে এটা তো 1 বছরের আমার মনে হয় এখানে এই আছে, তো 6 মাস তো মনে হচ্ছে শেখ হাসিনার আমলে, তো 6 মাস কোথাকার, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার আমলে, তাহলে দুর্নীতি তো পুরোপুরি কোথাও আমাদের সমাজ থেকে যাচ্ছে না। এবং এটার জন্য কিন্তু আমাদের এখানে শুধু হাত বদল হয়েছে, ক্ষমতা হাত বদল হয়েছে। সো আপনার যেখানে যে জিরো করাপশন বাদ দেন, 30% করাপশন কমাতে পারলেও তো আমাদের এখানে স্বস্তি পায়। এবং কি আওয়ামী লীগ বা কি বিএনপি বা কি অন্যান্য রাজনৈতিক দল, আখেরে কিন্তু হচ্ছে যে ওদের কিন্তু এখন একটা অ্যাকাউন্টেবিলিটি দিতে হবে যে দুর্নীতিটা কমানোর এখানে পদক্ষেপ নিতে হবে। এবং আমার মনে হয় নির্বাচনে এখানে হচ্ছে আমাদের ভোটাররাও এখানে ওরা চাইবে যে দুর্নীতি কমানোর জন্য কি ট্যাঞ্জেবল কি পদক্ষেপ প্রত্যেকটা রাজনৈতিক দল নিবে। বেশি কিছু না, এই রাস্তাতে যে আপনার ফেরিওয়ালারা জিনিস বেচে, ওদের যতটুকু এখানে চাঁদা দিতে হয় ওইটাকে ওরা কমাক না। ট্রাক যে এখান থেকে আপনার মনে করেন গ্রাম দেশ থেকে এখানে ফল ফসল সবজি নিয়ে আসে, সে আপনি যদি দেখেন এখানে ভদ্রলোক মারা গেছেন মরুম, এখানে হচ্ছে আবুল মাল মোহিত, উনিও আওয়ামী লীগের আমলেও বলেছিলেন যেখানে দুর্নীতি হয় এখানে ট্রাক থামিয়ে চাঁদাবাজি করা হয়। আমাদের এখানে কমার্স অ্যাডভাইজার ডক্টর সালেউদ্দিন উনি কয়েকদিন আগে একই ধরনের কথা বলেছেন। তাহলে কি হয়েছে? আমি বলছি দুর্নীতির মাত্রা বেশি বা কম, দুর্নীতি সাধারণ মানুষকে এটার জন্য শেষ পর্যন্ত এখানে ফল ভুগতে হয়। ব্যাংক থেকে টাকা চুরি করে নিয়ে আগের সরকারের আমলে যারা ছিল কুশীলভ তারা পালিয়ে গেছে, সাধারণ মানুষকে এটা এখানে হচ্ছে এটা কষ্টটা করতে হচ্ছে। তো দুর্নীতি কমানোর জন্য আমি যদি রাজনীতিতে যাই হালুয়া রুটি এখানে কামানোর জন্য, তাহলে তো সমস্যা। সর্বশেষ আইটেম যেটা শেষ করব প্রায়, মানে অর্থনৈতিক কোন পথে? আবারও বলবো আমাদের এই আজকেরই নিউজ হচ্ছে যে এখানে আমাদের বাংলাদেশ ব্যাংকে যে মুদ্রানীতি এখানে ঘোষণা করা হয়েছে ওটা আরো কন্ট্রাকশনারি মনিটারি পলিসি আমরা বলি, বা ওটা আরো সংকোচনমূলক এখানে মুদ্রানীতি করা হয়েছে। আপনার সুদের হার 10% মতোই রাখা হয়েছে। এবং এটাতে যেটা করা হচ্ছে যে অর্থনীতি আমরা যেটা আমরা দেখছি, শুধু আপনার ইন্টারেস্ট রেট বা সুদের হার বাড়িয়ে মূল্যস্ফীতি কমানো হয়েছে 10% থেকে 9%, 9.5%, কিন্তু ডক্টর রাসান মঞ্জুরের কথা অনুযায়ী 12 মাস থেকে 18 মাস মতো লাগবে এটা কমানোর জন্য। কিন্তু ততদিন তো আপনার যে এখানে মূল্যস্ফীতিটা কমেছে এটা হচ্ছে মার্জিনাল। আমাদের সাধারণ মানুষ বা মধ্যম আয়ের লোকরা কিন্তু এখানে হচ্ছে খাদ্য মূল্যস্ফীতির চাপে কিন্তু ওরা কিন্তু প্রায় এখানে পিষে গেছে, এবং ব্যবসা বিনিয়োগটা এখানে হচ্ছে না। এই যে আমাদের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আমরা মনে করেছিলাম ডক্টর ইউনূস আসবে, একটাও কি মেটেরিয়ালাইজ করেছে? এটাও হবে না যতক্ষণ না আপনার রাজনৈতিক স্থিতিশীলতা হয়। এটা হচ্ছে কমন সেন্স 101। এবং আমাদের যে সাধারণ ব্যবসায়ী যারা আছে তারাও বলছে আগের চেয়ে একটু ব্যবসা অবস্থা ভালো, কিন্তু বড় আকারের ব্যবসা বা বড় আকারের বিনিয়োগ কেউ করবে না যতক্ষণ না দেশে আইন শৃঙ্খলা অবস্থা এখানে উন্নতি হয়, যতক্ষণ না এখানে হচ্ছে সরকারের একটা ক্লিয়ার ম্যান্ডেট, পলিটিক্যাল ম্যান্ডেট থাকে। না সেটা সবই তো বোঝা গেল, রাজনীতির কথাও বললেন, জি, কিন্তু এটা অন্তর্বর্তী সরকারের পক্ষে এই মুহূর্তে রাজনীতিকে পুরোপুরি নিয়ন্ত্রণ করা কি সম্ভব? আমার তো মনে হতে করার কথাও না। আপনি যেখানে এখানে বলছেন রাজনীতি তো নিয়ন্ত্রণ করার কথা না, ইন্টারিম গভর্নমেন্ট না বললেও দের ডেফিনিশন তাদের যে অ্যাক্টিভিটিস এটা ইন্টারিম, যে ওরা একটা রাজনীতিতে কিছুটা একটা সংশোধন আনার চেষ্টা করবে, যাতে হচ্ছে সবগুলো দলকে নিয়ে আসতে হবে, একটা কাঠামো আনবে, কিছু সংস্কার করবে যাতে দেশের যে দুর্নীতি যেটা আছে বা যে রাজনীতিকরণ যেটা আছে, পলিটিসাইজেশন যে পুলিশের মধ্যে, বিউরোক্রেসির মধ্যে, জুডিশিয়ারির মধ্যে, এটা কিছুটা কমানোর জন্য। কিন্তু আপনি যদি আবার এখানে একটা কথা বলেই দিই, যদি আপনি ওকে 1 মিনিট দেন, যদি এখন দেখা যায় যে অন্তর্বর্তীকালীন সরকারের একটা বড় এজেন্ডা যদি হয়ে যায় যে হচ্ছে ছাত্রদের রাজনৈতিক দলের প্রতি একটা হচ্ছে প্রত্যক্ষ অথবা পরোক্ষ সমর্থন দেওয়া, তাহলে তো হচ্ছে ওরা ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ হয়ে গেল, তখন তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আসবে, সংকটটা সেখানেই হবে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মূল্য আজ এ পর্যন্তই, আপনার সবাই ভালো থাকুন, শুভরাত্রি।